ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের আলোচনা করব, দেখো ক্লাস 11-এর পরমাণুর গঠন অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অনেক বড় জায়গা। তবে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের বা বোর্ড লেভেলের সিলেবাস অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই আলোচনা করব, ওর বাইরে কোনো আলোচনা করব না, ঠিক আছে? তো কোয়ান্টাম সংখ্যাটা কি? দেখো, কোয়ান্টাম সংখ্যা শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে ডেরিভেশন করে আসা। আমাদের অত কিছু দরকার নেই, আমরা শুধু জানবো যে কোয়ান্টাম সংখ্যাটা আমাদের পরমাণুর গঠনের ক্ষেত্রে কি প্রয়োগ করে বা কি সিগনিফিকেন্স দেয়। বলছে কোয়ান্টাম সংখ্যা দেখো একটা ইলেকট্রনের প্রকৃতপক্ষে ঠিকানা। যেমন কোনো একটা ক্ষেত্রে চিঠি পোস্ট করতে গেলে দেখো কি হয়, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা ইত্যাদি লাগে। ঠিক একইভাবে কোয়ান্টাম সংখ্যা একটা ইলেকট্রনের কি হয়, অবস্থান নিশ্চিত করে। অর্থাৎ কোন জায়গায়, পরমাণুর মধ্যে কোন জায়গায় ইলেকট্রনটা অবস্থান করছে। এই কোয়ান্টাম সংখ্যাটা কত প্রকারের এই কোয়ান্টাম সংখ্যা আছে দেখো। অর্থাৎ ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে প্রকাশ করার জন্য আমাদের এই 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা দরকার। কি হচ্ছে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ বা দিকদর্শীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা আছে। তার মধ্যে দেখো আমরা ধীরে ধীরে একে একে প্রতিটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথম আসছি দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে তোমরা সংখ্যা সম্পর্কে তোমরা বোর মডেলই একটু জেনে এসছো। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে কি হয়, আমরা n দ্বারা সূচিত করি। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কি? পরমাণুর চারিপাশে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে সেই বৃত্তপথের সংখ্যা বা নাম্বার সূচিত করে। আবার বলছি, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার পথে ঘোরে সেই বৃত্তাকার কক্ষপথের নাম্বার সূচিত করে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। দেখো তোমাদের বলেছিলাম যে ইলেকট্রনগুলো কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ক্রমবর্ধমান ব্যাসার্ধের তোমার কি হচ্ছে 7টা বৃত্তাকার পথে ঘুরতে পারে। এই বৃত্তাকার পথগুলোকে খেয়াল করো, কি কি নাম দেওয়া হয়েছিল? কে, এল, এম, এন, ও, পি, কিউ। এদেরকে নাম্বার দ্বারা সূচিত করা হয়েছিল 1 নম্বর প্রথম থেকে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ইন জেনারেল ভাবে n। তাহলে আমরা যদি বলি প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান কত? 1। তারপরে এল কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান কত? 2। এম কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান কত? 3। ঠিক আছে? তা এখান থেকে আমরা কি জানতে পারি, ইলেকট্রনটা কোন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোন একটা ইলেকট্রনে বলা হলো যে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত? 2। তাহলে আমরা কি বলতে পারি যে ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথে আছে বা এল কক্ষপথে আছে। অপরপক্ষে বলা হলো অপর একটা ইলেকট্রনের মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 5। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে ইলেকট্রনটা 5 নম্বর কক্ষপথে বা ও কক্ষপথে আছে। হয়েছে? এবং শুধু তাই না, এখান থেকে আর কি বলতে পারি যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে বা কত কাছে আছে, তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কিরূপ হবে। যে ইলেকট্রনটা দেখো নিউক্লিয়াসের 2 নম্বর কক্ষপথে আছে আর যেটা 5 নম্বর কক্ষপথে আছে, তাহলে 2 নম্বর অপেক্ষা 5 নম্বর কক্ষপথের ইলেকট্রনটা অর্থাৎ 5 নম্বর মুখ্য কোয়ান্টাম সংখ্যাযুক্ত ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কি আছে, অপেক্ষাকৃত দূরে আছে। তাহলে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে? কম হবে। কার তুলনায়? 2 নম্বর কক্ষপথে থাকা ইলেকট্রনের তুলনায়। এবং কোন একটা কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি হচ্ছে কক্ষপথের তোমার কি আছে আকার বলতে পারি। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার যত মান বাড়বে কক্ষপথের আকার তত বৃদ্ধি পাবে বা ব্যাসার্ধ তত বৃদ্ধি পাবে বা শক্তির মান তোমার কি হবে তত বৃদ্ধি পাবে। আর কি হচ্ছে, কোন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি, কোন শক্তি স্তরে বা কোন কক্ষে অর্থাৎ কোন কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা কি সমীকরণ থেকে বলি? আমরা বলি কথা 2 × n²। এই হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা।
যেখানে এন কি হচ্ছে, যে কোনো মুখ্য শক্তি স্তর বা যে কোনো কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো আমরা বলতে পারি কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকবে, এখানে এন সমান 1, সর্বোচ্চ ইলেকট্রন কত 2 ইন্টু এন স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু 1 স্কোয়ার সমান 2। কে এল কক্ষে এন সমান কত 2, সর্বোচ্চ ইলেকট্রন কত 2 ইন্টু 2 স্কোয়ার সমান 8। এম কক্ষে এন সমান কত 3, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন 2 ইন্টু 3 স্কোয়ার সমান কত 18। এন কক্ষে এন সমান কত 4, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে, সেক্ষেত্রে 2 ইন্টু 4 স্কোয়ার সমান 32। ও কক্ষে এন সমান কত 5, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে 2 ইন্টু 5 স্কোয়ার সমান কত হবে 50 হবে না। অর্থাৎ এই পর্যন্তই এই সূত্রটা ভ্যালিড, এর পরে আর ভ্যালিড হয় না। ভ্যালিড হয় না মানে আমরা এখন পর্যন্ত যতগুলো পরমাণু পেয়েছি তার সর্বার যে কোনো কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 32টা। 32টার বেশি ইলেকট্রন থাকে না। ওই কক্ষপথটা আরো কতগুলো লিমিটেশন আছে, ওই কক্ষপথটা যদি তোমার কি হয় বাইরের কক্ষপথ হয়, তাহলে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কটা, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে কটা 8টা। যদি বাইরের আগের কক্ষ হয় তাহলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টা। আর যদি এরকম হয় যে অভ্যন্তরীণ কক্ষ ফাঁকা রেখে ইলেকট্রন বাইরের কক্ষে গেছে, তোমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখবে এরকম আমরা পাবো, তাহলে অভ্যন্তরীণ কক্ষ ফাঁকা রেখে বাইরের কক্ষে গেলে বাইরের কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2টো। এটা জেনারেল নিয়ম। তাহলে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি দেখলাম, মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কক্ষপথের নাম্বার, অর্থাৎ কত নম্বর কক্ষপথ সেটাকে নির্দেশ করে মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে এরপরে দেখো আমরা আসছি গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা দেখো, তো গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কিসের জন্য আমাদের নিয়ে আসার প্রয়োজন হলো, আমরা বোর মডেলের একটা ব্যর্থতাই বলেছিলাম যে ফাইন স্ট্রাকচার অর্থাৎ কি আছে সূক্ষ্ম বর্ণালী বোর তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা বা শুধুমাত্র কক্ষপথ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন বিজ্ঞানীরা কি বললেন প্রতিটা কক্ষপথের মধ্যে, আমি তোমাদের খুব সহজে বলছি, প্রতিটা কক্ষপথের মধ্যে একাধিক উপকক্ষ আছে যাদের শক্তির খুব সামান্য পার্থক্য আছে। ঠিক আছে, ইলেকট্রনগুলো এই উপকক্ষে থাকতে পারে এবং এই উপকক্ষের আকৃতি কিরকম হতে পারে, বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। তাহলে ভালো করে বোঝো কি বলা হলো, যে প্রতিটা কক্ষের মধ্যে একাধিক উপকক্ষ আছে। ঠিক আছে, এই উপকক্ষ কি হতে পারে, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, এবং যে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথগুলো আছে, উপকক্ষগুলো আছে, তাদের মধ্যে শক্তির খুব সামান্য পার্থক্য আছে। এই উপকক্ষগুলোকে চিহ্নিত করার জন্য নিয়ে আসা হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা, এবং বলা হলো কক্ষের মধ্যে উপকক্ষের সংখ্যা কি হবে, উপকক্ষের সংখ্যা হবে কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সমান। অর্থাৎ তাহলে কোনো কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 হলে সেখানে কটা উপকক্ষ থাকবে, 2টো। কোনো কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হচ্ছে 3 হলে সেখানে কটা উপকক্ষ থাকবে, 3। তাহলে কি বলা হলো, বলা হলো যে কক্ষের মধ্যে কক্ষগুলি, সোজা কথাই বলি, কক্ষগুলি উপকক্ষ নিয়ে গঠিত, উপকক্ষ নিয়ে গঠিত হয়েছে। উপকক্ষের সংখ্যা কত, উপকক্ষের সংখ্যা ইকুয়াল টু কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সমান হয়েছে। এই উপকক্ষগুলো কেমন হতে পারে বলেছি, বৃত্তাকার বা উপবৃত্তাকার, বৃত্তাকার বা উপবৃত্তাকার। এবং এইখানে উপকক্ষের সংখ্যা বা উপকক্ষকে চিহ্নিত করা হচ্ছে কি, উপকক্ষকে চিহ্নিত করা হচ্ছে এই
চিহ্নিত করা হয় এই গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এল দ্বারা। হয়েছে? এল দ্বারা। এই এল এর মান কত হয়? এল এর মান হবে কত? 0 থেকে n-1 পর্যন্ত। হয়েছে? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে কি বললাম? কক্ষের মধ্যে একাধিক উপকক্ষ আছে। কতগুলো উপকক্ষ থাকবে? ওই কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সমান। ঠিক আছে? তাহলে এবং সেখানে তোমার কি হচ্ছে? সেখানে তাদেরকে উপকক্ষগুলোকে চিহ্নিত করছে কি? এল দ্বারা। এল এর মান কত হবে? তোমার 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে দেখো, এক একটা কক্ষকে যদি আমরা বলে যাই, প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষ, এখানে n সমান 1, তাহলে উপকক্ষ থাকবে কত? একটাই উপকক্ষ থাকবে, যেখানে এল এর মান কত হয়ে যাবে? দেখো, 0 থেকে n-1। তাহলে এখানে কত? একটাই থাকবে, তার মান হবে 0, কারণ এর পরেরটা n-1, 1 - 1 মানে 0ই হবে। পরেরটা দেখো, এটা হলো কে কক্ষের ক্ষেত্রে। হয়েছে? পরেরটা দেখো, যদি আমরা এল কক্ষে আসি, এখানে n সমান কত? 2, তাহলে উপকক্ষ কটা থাকবে? দুটো, যাদের এল এর মান কত হবে? এল এর মান কত হবে? 0 থেকে n-1 অর্থাৎ 0, 2 - 1 অর্থাৎ 1। হয়েছে? এটা হলো কি? এল কক্ষ। এম কক্ষের ক্ষেত্রে দেখো, এম কক্ষের ক্ষেত্রে n সমান কত? 3, তাহলে উপকক্ষ কটা থাকবে? 3টে, যেখানে এল এর মান কত হবে? 0, 1, 2। দেখো, 0 থেকে n- অর্থাৎ 3-1 পর্যন্ত এইটা। হয়েছে? আবার যদি দেখো, যদি এটা দেখি কে এল এম এন কক্ষে, n সমান কত? 4, তাহলে উপকক্ষ কটা থাকবে? 4টে, যাদের ক্ষেত্রে এল এর মান কত হবে? এল এর মান 0 থেকে n-1 অর্থাৎ 0, 1, 2, 3। দেখো, 3 n-1 পর্যন্ত। এখন এখানে দেখো, এল এর মানের অনুযায়ী এই উপকক্ষগুলোকে বিশেষ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। কি? এল সমান যদি কি হয়? 0 হয়, সেটাকে বলা হয় 0 হলে সেটাকে বলা হয় এস উপকক্ষ, 1 হলে বলা হয় পি উপকক্ষ, 2 হলে বলা হয় ডি উপকক্ষ, 3 হলে বলা হয় এফ উপকক্ষ, 4 হলে তোমার কি হবে? জি হবে, কিন্তু জিটা থাকে না। তাহলে কি বললাম আবার দেখো, এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। তাহলে এবার এগুলোকে আমরা চিহ্নিত করে দিই। দেখো, তাহলে এখানে যে উপকক্ষটা থাকবে, এখানে কত? এস উপকক্ষ। এখানে কি কি হবে? এস থাকবে এবং 1 হলে কত? পি। এটাই কি থাকবে? দেখো, এটাই এস থাকবে, পি থাকবে, 2 হলে কত? ডি। এটার ক্ষেত্রে দেখো কি কি হবে, এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি কি হবে? দেখো, 0 জন্য এস, 1 জন্য পি, 2 জন্য ডি, 3 জন্য কত? এফ। এবার তাহলে দেখো ব্যাপারটা, এটাও এস, এটাও এস, বা এখানে 3 নম্বরও এস, তাহলে কোনটা কোন এস এইটাকে আমাদের পৃথক করতে হবে, বা কোনটা কত নম্বর কক্ষের এস সেইটাকে আমাদের স্পষ্টভাবে জানতে হবে। এই জানার জন্য বলছে কোন উপকক্ষের আগে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা লিখে দেওয়া হয়, অর্থাৎ এটাও এস, এটাও এস, এটাও এস, তাহলে এটা কোন কক্ষের এস সেটাকে আমাদের উল্লেখ করতে হবে। এটা 1 নম্বর কক্ষের এস 1s, এটা 2 নম্বর কক্ষের এস 2s, 2 নম্বর কক্ষের পি 2p, 3 নম্বর কক্ষের এস 3s, 3 নম্বর কক্ষের পি 3p, 3 নম্বর কক্ষের ডি 3d। হয়েছে? এটা 4 নম্বর কক্ষের এস 4s, 4 নম্বর কক্ষের পি 4p, 4 নম্বর কক্ষের ডি 4d, 4 নম্বর কক্ষের এফ 4f ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। এবার দেখো, উপকক্ষের যে মানগুলো পেয়েছি, দেখো 0 থেকে n-1, এই যে বৃত্তাকার বা উপবৃত্তাকার হবে, এখানে আমাদের মানটা একটা প্রয়োগ হবে। কি রকম? বলছে উপকক্ষের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, তার গৌণ কোয়ান্টাম সংখ্যার মান বেশি হলে সেটা হবে বৃত্তাকার, মান যত কমতে থাকবে তত তোমার কি হবে? কক্ষপথটা উপবৃত্তাকার হতে থাকবে। অর্থাৎ এইখানে উপবৃত্তাকার যেটা আমরা বলছি, তাহলে এখানে আমরা বলতে পারি এল এর মান কম
হলে উপবৃত্তাকার উপকক্ষের উপবৃত্তাকার বা পথের করি পথের কি আছে ভেদ্যতা বাড়ে, ভেদ্যতা বাড়ে, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথগুলো তোমার কি হয় অধিক সূচালো হয়। ভালো করে বুঝো, যখন n এর মান যখন এই l এর মান যত কম হবে উপবৃত্তাকার কক্ষপথের সূচালোটা অর্থাৎ ন্যারোনেস আরো বেশি হবে। যেমন আমি ধরো এই 4 নম্বর কক্ষপথের এই 4টে উপকক্ষকে যদি দেখাই, ধরো এই নিউক্লিয়াস মান সব থেকে কার বেশি এইটা, তাহলে এটা কি হবে বৃত্তাকার। আর একটু এদিকে দিচ্ছি, এটা কি হবে বৃত্তাকার, তাহলে কোনটা বৃত্তাকার হলো এটা কত 4a, এর মানটা কমছে 2 থেকে 3, তাহলে উপবৃত্তাকার পথের সূচালোটা অর্থাৎ ভেদন ক্ষমতা ভেদ্যতা কি হবে বেশি, তাহলে এইটা দেখো অপেক্ষাকৃত বেশি হয়েছে, এটা কত তাহলে 4b। তারপরে দেখো তোমার কি হবে 4p আরো বেশি সূচালো হবে, অর্থাৎ এই হবে তোমার কি আছে 4p 4s এর ক্ষেত্রে মান আরো কম l এর মান, তাহলে এটা আরো বেশি সূচালো হবে 4s। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি আছে উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি। এখান থেকে দেখো আমরা আর কি জানতে পারলাম, যে উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে তার কি রকম আকৃতি, অর্থাৎ বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি কি রকম ভাবে জানতে পারি। এখান থেকে দেখো আরেকটা দেয়, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময়তেও ইলেকট্রনগুলোর একটা কৌণিক ভরবেগ থাকবে, অর্থাৎ কৌণিক ভরবেগ থাকবে, কৌণিক ভরবেগ থাকবে। এই কৌণিক ভরবেগের মানটা কত হয়, কক্ষপথের ক্ষেত্রে কি ছিল nh/2π, এখানে তোমার হবে √l × l + 1 h/2π হয়েছে। এখন দেখো তাহলে s এর ক্ষেত্রে ভালো করে দেখো, s এর ক্ষেত্রে l এর মানটা কত 0, তাহলে কৌণিক ভরবেগ 0 হবে। p এর ক্ষেত্রে দেখো মানটা 1 বসিয়ে এটা √3 × মানটা এটা এইসব √3 বলছি √2 × মানটা এটা, এরকম ক্রমশ মানটা l এর মান এই যে 1 2 3 বা 1 2 3 0 ইত্যাদি বসিয়ে যেটা আসবে সেটা হচ্ছে ওই উপবৃত্তাকার কক্ষপথে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ। বোঝা গেছে? এবার আমরা আলোচনায় আসছি দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা দেখো m অথবা ms দ্বারা চিহ্নিত করি। এখন দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি, এটাও বোর তত্ত্বের একটা ব্যর্থতা বা লিমিটেশন, সেটাকে ব্যাখ্যা করার জন্য এসছে। বোর তত্ত্বতে বলা তোমার একটা লিমিটেশনে বলা ছিল যে এটা বোর তত্ত্ব জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট ব্যাখ্যা করতে পারে না। জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্টটা কি ছিল, তোমার বোর তত্ত্ব অনুযায়ী একটা উচ্চ শক্তি স্তর থেকে যখন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসছিল তখন কি ছিল একটা বর্ণালী পাচ্ছিল, সেই বর্ণালীগুলোকে যখন চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে পাঠাচ্ছি তারা একাধিক সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়ে যাচ্ছিল। ভালো করে খেয়াল করবে, শুধুমাত্র কখন বিভাজিত হচ্ছিল, সাধারণ অবস্থায় নয়, চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে। এই চুম্বক ক্ষেত্রে হলে কি হচ্ছে জিম্যান এফেক্ট, তড়িৎ ক্ষেত্রে হলে স্টার্ক এফেক্ট। এই ঘটনা দেখে বলা হলো যে উপকক্ষগুলো যেগুলো আছে তার মধ্যে একাধিক ভাগ আছে, যে ভাগগুলো শক্তি সাধারণত শক্তির কোনো পার্থক্য নেই, কিন্তু তাদের অভিমুখের ভিন্নতা আছে, অর্থাৎ ভিন্ন অভিমুখে বিন্যস্ত আছে। ভিন্ন অভিমুখে বিন্যস্ত থাকার কারণে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে তাদের ক্ষেত্রে তোমার কি আছে শক্তির পার্থক্য ঘটছে। কেন ঘটছে, ধরো কোনোটার সঙ্গে ওই যে ভাগগুলো আছে সেই ভাগের অভিমুখ আর চুম্বক ক্ষেত্রের অভিমুখ একই হয়ে গেল, তাহলে তার শক্তি বেশি হয়ে যাবে। আর কারো ক্ষেত্রে যদি ওই ভাগের অর্থাৎ উপকক্ষের যে অংশ তার অভিমুখ আর চুম্বক ক্ষেত্রের অভিমুখ বিপরীত হয়ে গেলে তাহলে তার শক্তি কমে যাবে। তাহলে ইন জেনারেল ভাবে এখান থেকে কি বলতে পারি, যে উপকক্ষের মধ্যে একাধিক ভাগ আছে, অর্থাৎ উপকক্ষের মধ্যে
একাধিক ভাগ আছে, যেগুলোকে বলা হয়, এই ভাগগুলোকে বলা হয় কক্ষক, যাদের কি হচ্ছে সাধারণ অবস্থায় এরা কি হয় বিভিন্ন বিভিন্ন অভিমুখে বিন্যস্ত থাকে, তাহলে এইটা কি বললাম, উপকক্ষের মধ্যে একাধিক ভাগ আছে যেগুলোকে বলছি কক্ষক। এরা কি থাকে, বিভিন্ন অভিমুখে বিন্যস্ত থাকে। এই কক্ষকগুলোকে চিহ্নিত করার জন্য নিয়ে আসা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম বা এম এস। হয়েছে? এই বা এম এস এর ক্ষেত্রে এম এর অর্থাৎ তোমার কি আছে, যেটা বলছি কক্ষক বা এম এর সংখ্যা কত হয়, সংখ্যা হয় 2l+1, অর্থাৎ উপকক্ষের মধ্যে আছে। তোমরা জানো উপকক্ষকে আমরা কি হয় এল দ্বারা চিহ্নিত করেছি বা গৌণ কোয়ান্টাম সংখ্যা চিহ্নিত করেছি। তাহলে এর সংখ্যা হবে কত, তোমার 12+1। এখানে এম এর মান কত হয়, মান হয় কত, -l থেকে কত +l শূন্য সহ, -l থেকে +l শূন্য সহ। তাহলে দেখো যখন এস উপকক্ষে, এখানে এল এর মান কত আমরা আগেই পেয়েছি 0, তাহলে এখানে এল এর মান তোমার উপকক্ষের সংখ্যা কত হবে, উপকক্ষের বলছি কক্ষক সংখ্যা কত হবে, কক্ষক সংখ্যা দেখো 2 × l, ভালো করে দেখো 2 × l মানে 2 × 0 + 1 = 1। মান কত হবে দেখো, -l থেকে +l শূন্য সহ, তার মানে এর ক্ষেত্রে শুধু মানটা আসবে 0, যেটাকে এরকম বক্স আকারে, একটা বক্স আকারে চিহ্নিত করা। পি উপকক্ষের ক্ষেত্রে দেখো l = 1, কক্ষের সংখ্যা কত আসবে 2 × 2l+1, 2 × 1 + 1 সমান কত 3, মান কত আসবে -l থেকে +l শূন্য সহ, অর্থাৎ -1, দেখো কত ছিল -1, এলটা কত 1, তাহলে -1 0 +1, অর্থাৎ তাহলে এখানে তোমার এইখানেই করে দিচ্ছি, দেখো এই তিনটে থাকবে, এই তিনটে -1 0 +1 পি। তারপরে দেখো ডি উপকক্ষে এল সমান কত ছিল 1, এই 1 বলছি 2, উপকক্ষের কক্ষক সংখ্যা কত হবে 2 × 2, দেখো 2 × 2 +1 = 5। এর ক্ষেত্রে মান কত হবে, দেখো কটা 5টা, তাহলে -2 থেকে, ভালো করে দেখো -2 থেকে, তাহলে -2 -1 1 0 +1 +2, তাহলে এই হবে তোমার কি আছে 5টা, 1 2 3। পরেরটা দেখো এফ এর ক্ষেত্রে এল এর মান কত 3, উপকক্ষের সংখ্যা কত হবে 2 × দেখো 2 × l, তাহলে 2 × 3 +1, তাহলে 7টা, মান কত হবে দেখো 3 আছে, তাহলে -3 থেকে +3 শূন্য নিয়ে, -3 -2 -1 0 +1 +2 +3, 1 2 3 4 5 6 7টা হয়েছে, এইটা হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি আছে উপকক্ষের, তোমার কি আছে কক্ষক সংখ্যা। এখান থেকে দেখো তোমাদের কোনো ক্ষেত্রে তোমার কি হয় দেয়, কোনো একটা কক্ষে এই কক্ষক সংখ্যা কত হবে, অর্থাৎ কক্ষক সংখ্যা, কক্ষে মিন্স যে বৃত্তাকার পথ, কক্ষক সংখ্যা কত হবে n², হয়েছে n²। এই n²টা কেন হচ্ছে সেটা আমরা পরে ব্যাখ্যা করে দেবো, আরো সহজে বুঝতে পারবে সেখানে, ঠিক আছে। তাহলে কোনো একটা কক্ষের মধ্যে তাহলে আমরা কি দেখলাম, এস উপকক্ষে একটাই কক্ষ, পি উপকক্ষকে 3টে কক্ষ, ডি উপকক্ষে তোমার কি হবে তোমার 5টা কক্ষ, এফ উপকক্ষে তোমার কি হবে তোমার 7টা কক্ষ ইত্যাদি থাকবে। তাহলে দেখো প্রথমে দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি হলো, ইলেকট্রনগুলো কোন কক্ষে থাকবে। গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি হলো, ইলেকট্রনগুলো কোন উপকক্ষে অর্থাৎ কক্ষের মধ্যে কোন উপকক্ষে থাকবে।
তারপরে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেখো তোমার কি হচ্ছে, ইলেকট্রনগুলো তোমার কি হবে, উপকক্ষের মধ্যে কোন কক্ষকে থাকবে সেটা নির্দেশ করবে। ধরো এরকম হলো, কোন একটা ইলেকট্রনের মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, তাহলে 3 নম্বর কক্ষে। গৌণ কোয়ান্টাম সংখ্যা ধরো 1, তাহলে পি উপকক্ষে। পি উপকক্ষের ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হলো +1, তাহলে পি উপকক্ষের এই কক্ষকে থাকবে। বোঝা গেছে? এবার দেখো আমরা আলোচনা করব কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা কি বলছে? বলছে পরমাণুর বর্ণালীর আরো সূক্ষ্ম যদি বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার অবতারণা করতে হয়। এই কোয়ান্টাম সংখ্যাটা কি নির্দেশ করছে বা কি বলছে? ইলেকট্রনের ঘূর্ণন। অর্থাৎ বলছে ইলেকট্রনগুলো কি হচ্ছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে এরকম বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ঘোরে, এই ঘোরাটাকে পৃথিবীর মতো। তার মানে কি, পৃথিবী কি করে, সূর্যের চারিদিকে ঘোরে, ঘুরতে ঘুরতে নিজের অক্ষের চারিদিকেও ঘোরে। তাহলে ইলেকট্রনগুলো কি হবে, এরকম করে শুধুমাত্র স্থিরভাবে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে না, কি হবে, এরকম অক্ষের চারিপাশে ঘুরতে ঘুরতে তোমার কি হবে, নিউক্লিয়াসের চারিপাশে ঘুরবে। অর্থাৎ তাহলে এখানে কি বলছে, যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিপাশে ঘোরার সময় নিজের অক্ষের চারিপাশেও ঘোরে। অর্থাৎ নিজের অক্ষের চারিপাশেও ঘোরে, অর্থাৎ নিজের অক্ষের চারিপাশে ঘোরে। তাহলে এবার দেখো এই ঘোড়াটা কিরূপ হতে পারে, ঘোড়াটা 2 প্রকারের হতে পারে। কি হচ্ছে, একটা হচ্ছে এইরূপ, আচ্ছা দিলাম। ধরো এই ঘোড়াটা কিরূপ হতে পারে, ঘোড়াটা এইরকম ক্লকওয়াইজ হতে পারে, অথবা তোমার কি আছে, ঘোড়াটা কি হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। সেই জন্য এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই যে অক্ষের চারিপাশে ঘোরে, এটাকে চিহ্নিত করা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস দ্বারা। এইখানে দেখো এস এর এই জন্য মান দুটো হয়, একটা হচ্ছে কি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী। এস এর মান দুটো হয়, কি কি হয়, +12 আর -12 হয়েছে। সাধারণত বলা হয় যে ক্লকওয়াইজ হলে +12, অ্যান্টি ক্লকওয়াইজ হলে -12। কিন্তু আমরা কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে সেটা ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরছে, সেটা আমরা সাধারণত জানতে পারি না। আমরা জানতে পারি ঘুরছে, কিন্তু যে কোনো একটা অভিমুখে ঘুরছে। সেই জন্য ওদের ক্ষেত্রে কোনো একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান কি হয়, বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কি হয়, +12 অথবা -12। কিন্তু পাশাপাশি অবস্থিত, অর্থাৎ একই কক্ষকে অবস্থিত দুটো ইলেকট্রনকে যখন বলবো, তখন আমরা বলবো যে একটার ক্ষেত্রে কি হবে +12, অপরটার ক্ষেত্রে কি হবে -12। ঠিক আছে? কিন্তু কোনটার +12 কোনটার -12 এটা আমরা বলবো না, বলতে পারবো না। আমরা শুধুমাত্র বলবো একটার ক্ষেত্রে +12, অপরটার ক্ষেত্রে -12। ঠিক আছে? তাহলে এইটা তোমাদের কোয়ান্টাম সংখ্যাটা শেষ করা হলো। তোমাদের কোয়ান্টাম সংখ্যাটা কেমন লাগলো সেটা জানাবে, বা তোমাদের ক্ষেত্রে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে।